দর্শক, চলমান বিশ্বের সোজা কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। দর্শক, আপনারা জানেন যে সারা দেশব্যাপী শিক্ষকদের 3 দফা দাবি আদায়ের আন্দোলন চলছে। আজ আমরা কথা বলবো এই আন্দোলনের অদ্যপান্ত বিষয় নিয়ে। জানতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান। স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। কালকেও অসুস্থ ছিলাম, আজকে কোনো মতো একটু দাঁড়াইতে পারছি আর কি। আল্লাহ শুক্রিয়া আদায় জানি। অসুস্থ ছিলেন মানে এই অসুস্থতা কোন অসুস্থতা? আসলে শারীরিক অন্য কোনো অসুস্থতা নাকি আন্দোলন করতে গিয়ে অসুস্থতা? এই অসুস্থতা আন্দোলন করতে গিয়ে অসুস্থতা। আচ্ছা, আপনারা তো অনেকেই দেখছেন যে আমরা গতকালকে আমরা তো দীর্ঘদিন যাবৎ আন্দোলন করতেছি এবং শহীদ মিনারে রাত দিন 24 ঘন্টা আমরা অবস্থান করতেছি, খেয়ে না খেয়ে আসি, শুয়ে আসি এই খোলা আকাশের নিচে। তো কালকে আমাদের শাহবাগ ব্লকেট করতে গিয়ে আমি অতি গরমে এবং শারীরিক হার্টের বিভিন্ন সমস্যা এবং মূলত স্টুপের মতো হয়ে গেছে এবং স্টুপি। তো আলহামদুলিল্লাহ আমার সহকর্মীরা সাথে সাথে আমাকে বারেমে নিয়ে যাওয়ার কারণে হয়তো আল্লাহ আমাকে এখনও রাখছেন, দুনিয়াতে রাখছেন আর কি। হয়তো সকলে দোয়া আছেন, সমস্ত শিক্ষকদের দোয়া আছেন, সকলে আছেন। তো স্যার, আপনারা এই যে আন্দোলন করতেছেন, আপনাদের এই আন্দোলনের কারণটা কি? মানে আপনাদের এই আন্দোলনের মূল দাবিগুলো কি? আসলে আমাদের আন্দোলন যেটা, এটা তো আমাদের অধিকার। আমরা যেহেতু চাকরি করি, আমাদের তিনটা আমাদের মূল দাবি। আমরা যে কত হলো আমাদের বাড়ি ভাড়া, দ্বিতীয়ত হলো আমাদের মেডিকেল ভাতা, আর হলো উৎসব। আমরা জানেন উৎসব ভাতা বিভিন্ন বলি। বাড়ি ভাড়া যেখানে সরকারিভাবে যারা আমরা একই, আমরাও শিক্ষক, সরকারি ওনারাও শিক্ষক, ওনারাও যে সিলেবাস পড়ায় আমরাও সেই সিলেবাস পড়াই। বরঞ্চ 90% শিক্ষার্থী আমরাই পড়াই, অনলি 10% শিক্ষার্থী সরকারি পায়। কিন্তু এই 90% প্রতিনিধি যারা করি, আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় অনলি, যারা থুক ভাড়া তো অনলি 1000 টাকা। আপনারাই বলেন যে 1000 টাকাতে বাংলাদেশে একটা কবুতরের কূপ কিনতে গেলেও তো 1000 টাকা পাওয়া যাবে। সেই জায়গায় জাতির কারিগর শিক্ষক, যাকে বলা হয় জাতি গড়ার কারিগর, সেই শিক্ষকের জন্য অনলি 1000 টাকা বাড়ি ভাড়া, যেটা আমাদের জন্য খুব অপমানজনক। আপনারা তো জানেন যে আমরা যারা থাকি, আমাদের যে বেতন দেওয়া হয় তার সিংহভাগ ম্যাক্সিমাম ভাগটাই চলে যায় বাড়ি ভাড়া। জি। তো আমাদের এরপরে আমাদের আর থাকার কিছু থাকে না। আমরা না পারি পরিবারকে নিয়ে কিছু পরিবার চালাইতে, স্বাভাবিক না পারি, কি বলবো, আমরা যে শিক্ষক, খালি আমাদের হয়তো আপনাদের ড্রেস পোশাকে একটু দেখেন, যেহেতু আমরা ড্রেস পরতে পাশে যেতে হয়, কিন্তু আমাদের অবস্থা করুন, খুবই করুন। যার ফলে আমাদের মূল দাবি হলো আমাদের বাড়ি ভাড়াটা পার্সেন্ট আকারে আমাদের দিতে হবে। আর আমরা তো যে জায়গায় সরকারিভাবে পাই 45%, আমরা যেহেতু সরকার বর্তমান যে আন্তর্জাতিক সরকার, তাদের কাছে সেই সক্ষমতা নাই, না থাকার পরও আমরা খুব কম চাইছি যে আমাদের অনলি 20% বাড়ি ভাড়া আমাদের আপনাদের দিবেন। হ্যাঁ, এইটাই। এবং এই 20% বাড়ি ভাড়া এবং খুব বেশি না। এবং গভর্নমেন্ট কিন্তু অন্তর্বর্তী সরকার তো আর স্থায়ী সরকার না, তা আপনারা ওনাদের কাছে 20% চাইলেন কেন? কারণ তো পার্মানেন্ট সরকার এসে তো আপনাদেরকে দিবে, ওনারা তো আপনাদের অন্তর্বর্তী সরকার তো দিবে না। সেই হিসেবে কি কম চাওয়া না? না, ওনাদের সেই সক্ষমতা নাই দেখেই তো আমরা ওনার কাছে এই সরকার তো থাকবে না, অন্তর্বর্তী সরকার তো আর স্থায়ী সরকার না, এটা তো জাস্ট পাস করে দিবে, কিন্তু পরবর্তী সরকারগুলো তো আপনাদেরকে দিবে। আমরা দেখেন আমরা কেন চাইছি, আমাদের শিক্ষকদের ব্যথা বিগত 54 বছরে কোনো সরকার বুঝে নেই। আমরা চাইছি এই কারণে, বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদে ম্যাক্সিমাম যে উপদেষ্টাগুলো আছে, যারা টপ লেভেলে আছে, সবাই শিক্ষক। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একজন শিক্ষক, আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফুল স্যার উনিও একজন শিক্ষক, আমাদের মাননীয় প্ল্যান উপদেষ্টা, আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা মাহবুব স্যার উনি একজন শিক্ষক, এবং বর্তমানে উনি আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা উনিও শিক্ষক। তো যেহেতু চারজন শিক্ষক আছেন, তো আমরা ধরে নিচ্ছি যে একমাত্র আমাদের মনের ব্যথাটা ওনারাই বুঝবে। আর ওনারা যদি কিছু করে না যান, আমরা এর আগে আওয়ামী সরকার ছিল, অন্যান্য সরকার ছিল, প্রত্যেকেই আমাদেরকে জাস্ট ব্যবহার করছে। ব্যবহার করার কারণে আমাদেরকে বলছে এই দিবস সেটা নিয়ে, আসলে বাস্তবতা কিছুই না।
এবং ওনারাও আমাদের যে ওয়াহিদ মাহমুদ স্যার ওনাদের সাথে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, উনি বলছিল যে আমি আপনার যা করার আমি করে যাবো, উনিই বলছে তো করে যাবো। তার ওনার প্রেক্ষিতে এবং আমরা এটা ওনাদের বলাই, আমরা কিন্তু দাবি না, ওনাদের ওয়াদা করাই জিনিসটাই আমরা চাচ্ছি যে আমাদের। তো এখন আমি জানি না বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আছেন উনি কার কথাই চলেন, উনি কি কারো দ্বারা কোনো বায়াসড হয়েছে কি না, উনি কেন আমাদের কি বুঝতেছেন এটা আমরা বাসায় করতে না। আর বিশেষ করে আরেকটা হলো যে আমাদের 2 নম্বর দাবি যেটা হলো আমাদের মেডিকেল ভাতা, আমাদেরকে 500 টাকা দেওয়া হয় মেডিকেল ভাতা। আচ্ছা আপনি একটু হিসাব করেন যে 500 টাকা দেয় একজন শিক্ষক একটা নর্মাল চিকিৎসকের কাছে গেলেও তাকে মিনিমাম 700 টাকা বিল দিতে হয়, তার বিল ফি দিতে হয়, ওষুধ তো পরে কথা। এরপরে উনি যে টেস্ট দিবে সেই টেস্ট করে আইসা যদি ওনাকে আবার টেস্ট দেখায় তাও আবার ফি দিতে হয়। তার মানে ওই ওনাকে ফি দিতে গেলে তো আমার 1000-1200 টাকা লাগে। এরপরে টেস্ট তো আসি আর ওষুধ তো পরের কথা। এটা হলো একজন শিক্ষকের ব্যক্তিগত, তার ফ্যামিলি আছে, তার পরিবার আছে, তার মা বাবা আছে, এগুলো তো অনেক পরের কথা। তো এই যে আমাদেরকে, আমরাও তো মানুষ, একটা মানুষের যে মৌলিক যে চাহিদা, তা আমাদের বেঁচে থাকার অধিকার তো একটা মৌলিক চাহিদা। তা আপনি আমাদেরকে অন্তত মানে ঢাল ভাত খাওয়ার জন্য মানে যেটুকু প্রয়োজন এটুকু তো আমাদের দিবেন। আমরা তো আলিশন চাই না, আমরা তো গাড়ি বাড়ি চাই না। হ্যাঁ, এরপরে আপনি 3 নম্বর দাবি যেটা, এটা হলো আমাদের উৎসব ভাতা। আপনারা তো জানেন যে আমাদেরকে 25% উৎসব ভাতা দেওয়া হতো, এটা পরে আমরা গত মানে 21 দিন আন্দোলন করার কারণে আমাদেরকে 25% থেকে 50% উন্নতি করেছে। আমাদের শিক্ষকরা আজকে আমরা কি বলবো, মানে এগুলা ভাষা প্রকাশ করেন। আমরা কুরবানি ঈদ আসলে আমরা কুকুরে দিতে পারি না, আমরা টাকা থাকতে অন্য দিনে থাকে। আমরা না পারি কারো কিছু বলতে, না পারি সইতে, না পারি সন্তানের কাছে কিছু বলতে, আমরা পরিবারের কাছে, সমাজের কাছে মানে আমরা মানে করুণার পাত্র হিসেবে থাকতে হয়। তো যারা মানুষ করার কারিগর, যাদের মাধ্যমে সমাজের মানে কি বলে সমাজের যে মূল যে চাবিকাঠি, শিক্ষিত হওয়ার যে চাবিকাঠি, ছাত্রদের যে উন্নয়ন, এই কারিগরকে যদি মানে কি বলে এটাকে সে অবমূল্যায়ন করা হয়, তার দ্বারা কিভাবে সম্ভব ভালো শিক্ষা দেওয়া? কখনো ওঠানো সম্ভব এটা কি সম্ভব? এটা তো আপনারাও জানেন যে শিক্ষকের কাজ হলো মানে শ্রেণী শিক্ষককে পড়ালেখা করানো আর বাসায় এসে সে গবেষণা করা, সে পড়ালেখা আরও কেমনে ভালো পাঠদান দেওয়া যায় ওই চিন্তা থাকবে। কিন্তু আমাদের এই বর্তমান যে অবস্থা, আমরা যে বেতন পাই, যেমন ভাতা পাই, আমরা তো লাস্টে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরে আমরা হয় আদার্স কিছু কাজ করতে হয়, অথবা কোনো শিক্ষককে দেয়া মানে ওই ইচ্ছা না থাকা সত্ত্বেও তার টিউশন করতে হয়, অথবা যে কোনো জায়গায় ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য করতে হয়। এমনও হইতে পারে আমার যা জানা মতে আছে, আমাদের এমন শিক্ষক আছে, সে শিক্ষকতা করার পরে সে মানে সিএনজি চালায়, কারণ তাকে তো পরিবার চালাইতে হবে, তাকে টিকে থাকতে হবে। আমরা মানুষের সন্তানকে আমরা মানুষ করি, কিন্তু আমরা আমাদের সন্তানকে মানুষ করতে পারি না। আমরা মানে আমাদের সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারি না। মানে একটা ভালো স্কুলে ভর্তি করতে গেলেও যে টাকা ভর্তি লাগে আমরা এই টাকা বেতনই পাই না। আমি আমার সন্তান কীভাবে ভালো পড়াবো? তো এই দাবিগুলো যেগুলা সরকারের একদম মানে হাতের নাগালে, যেন 70 কোটি টাকা খরচ করে সরকার বিভিন্ন জায়গা থেকে অস্ত্র কিনতে পারে, মানে যেন মানে কি বলে সচিবদের গাড়ি আছে তারপরে তাদেরকে আলিশান গাড়ি দিতে হবে, যেন সচিবদের ফ্ল্যাট আছে তারপর তাদেরকে রাজকীয় ফ্ল্যাট বানাতে পারে, কিন্তু জাতি গড়ার কারিগর শিক্ষক তাদেরকে সামান্য কয়েক হাজার কোটি টাকার অনুদান দিতে পারে। তো 8 লক্ষ কোটি টাকার বাজেটের ভিতরে এই 2-3 হাজার কোটি টাকা আমাদের জন্য ইনভেস্ট করতে পারে না। তা আমরা আমাদের ন্যায্য দাবি বেরিয়ে থাকছি, আমরা কোনো অযুক্তি কিছু চাচ্ছি না। আজকে যদি আমাদের অযুক্তি হয় তা আমরা এটাকে এতে সরে আসবো, যদি তারা আমাকে যুক্তি দেওয়া প্রদান করতে পারে। স্যার, আপনারা তো আন্দোলন করছেন, যে আন্দোলন করছেন আমরা দেখছি যে 3 দফা আন্দোলনের মধ্যে কিন্তু ফিনান্সিয়াল আন্দোলনটাই আমরা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, এর বাইরেও কি সরকার আপনাদের সাথে, সরকারি শিক্ষক এবং
প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে কি আচরণগত কোনো বৈষম্য আছে কিনা? হ্যাঁ, তা তো আছি। তার মানে আমরা সংজ্ঞায়িত করে সবাই শিক্ষক, এটা তো এক যে সরকারের বিষয় এটা, কিন্তু আচরণগতভাবে বা আমাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা ওনারা সরকারি, আমরা বেসরকারি, এটুকু। কিন্তু যে কোনো ক্ষেত্রে ওনাদেরকে যে মূল্যায়ন করা হয় সেই মূল্যায়নটা আমাদের করা হয় না। যেমন ধরেন যে বিভিন্ন ধরনের মানে পরীক্ষা হয়, যেগুলা কি বলে, যেগুলো ওনাদেরকে মানে মানে কি বলে, যেমন এই যে পে কমিশন হলো আমাদের, মানে পে কমিশন, জি, এইসব পে কমিশনে সরকারি যারা থাকবে, বিসিএস যারা থাকবে বা শিক্ষক, ওনাদের কাছ থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে। কিন্তু আমরা বেসরকারি যে এত লক্ষ লক্ষ শিক্ষক, তারা আমরা তো সরকারি বেতনে অংশ পাই, তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আমাদেরকে নেওয়া হয় না। আমাদের প্রতিনিধি যদি ওই পে কমিশনে না যায় বা যে কোনো সরকারি কার্যক্রমে আমাদেরকে মূল্যায়ন করা না হয়, তাহলে ওনারা কীভাবে আমাদের ব্যথা বুঝবে? কারণ আমাদের কোথায় সমস্যা, কোথায় কী, এটা কোথায় আমরা বলতে পারি। এইসব ক্ষেত্রে সরকার সবসময় আমাদেরকে মানে দূরে রাখে। যেমন আপনার এই যে নেক্সট যে আমার বর্তমান যে কমিশন আছে, এই কমিশনে কিন্তু আমাদের কোনো প্রতিনিধি দেওয়া হয় না। আমরা বলার পর আমরা এই মানে আমাদের এই জোটের পক্ষ থেকে যারা কমিশনের মেম্বার হয়েছে, আমরা নিজেরা ওনাদের কাছে গেছি সহযোগী, ওনাদের কাছে গিয়ে আমরা আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে চাহিদা আমরা বলছি। কিন্তু আমাদের কোনো প্রতিনিধি যদি আজকে একজন মেম্বার যদি এই জায়গায় থাকতো, আজ কিন্তু আমাদের তাদের কাছে যেতে হয় না। তো এইসব ক্ষেত্রে আপনার মানে প্রত্যেকটা সেক্টরই আমাদেরকে তারা এই অবলম্বন করে। বোঝা একটাই যে তারা বেসরকারি, আমরা সরকারি, এই আমাদের শুধু ব্যয় থাকাতে আমাদেরকে তারা অবলম্বন করে। জি, আমরা তো দেখতে পেলাম স্যার, আপনাদের যে আন্দোলন করছেন, এই আন্দোলনে অনেক শিক্ষকের উপর লাঠিচার্জ করা হয়েছে, তারপরে পুলিশ বিভিন্ন বাধা বিঘ্নতার সৃষ্টি করেছে। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? দেখেন, আমাদের যে আন্দোলনটা কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ, এবং কি আমাদের শিক্ষকরা কোনোদিন উচ্ছৃঙ্খল না। ওরা যে আমাদের কাজটা করছে, এটা তো ন্যাক্কারজনক ঘটনা। বিশেষ করে আমাদের শিক্ষক সমিতি, আমাদের মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক, আমার খুব কাছের একজন বন্ধু মানুষ শিক্ষক, সে জেলার শ্রেষ্ঠ শিক্ষক, ওনাকে একজন মেট্রিক পাস একটা কনস্টেবল বা যাই বলে ভাই যেভাবে হেস্তস্ত করছে, বিশেষ করে এটা তো যারা বাগাস করা যায়। আর আমরা মনে করি এটা উপরের নির্দেশই ওরা করছে। কারণ আমরা কিন্তু, ওরা আমাদেরকে মারছে কিন্তু আমরা ওদের মারি নাই, আমরা মায়ের খাইছি। এবং আমরা ওদেরকে, আমরা যদি ইচ্ছা করতাম অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা করি না। এটা আমাদের মানে চরিত্রে এটা নাই। এটা আমরা শিক্ষক এটা মানে না, আমরা করবো না, এটা আমরা আরও মার খাবো। কিন্তু তারা যে শিক্ষকদের উপরে যে পুলিশি হামলা দিছে, এই পুলিশি হামলা যে ন্যাক্কারজনক ঘটনা করছে, এটা আমরা আশা করি না। বিশেষ করে আপনার যে আমাদের যে টিচার এবং আরেকজন টিচারকে দেখছেন, তারা সে মানে মাথার মধ্যে প্রায় 7টা সিঁড়ি লাগছে। আমাদের একজন মানে এটাকে আরেকজন শিক্ষকের সে দাড়িতে ধরে, মানে যারা ধর্মীয় অনুভূতি তাকে বলে, সে বয়োজ্যেষ্ঠ শিক্ষক, তাকে দাড়িতে ধরে টেনে তাকে আছে। শুধু তাই না, আমি আরও শুনলাম যে তারা পুলিশ বক্স নিয়ে আমাদের টিচারদেরকে থাপ্পড় দিছে, বোর্ড দিয়ে লাথি দিচ্ছে। আমাকে এক টিচার আমাকে দেখাইছে যে স্যার দেখেন আমার এইভাবে লাথিছে, সে তার যে মানে প্যান্ট সিঁচড়ে ফেলছে। আমরা যদি ইচ্ছা করি, ছাত্ররা তো আজকে ছাত্রর মন মতো, কারণ আজকে আমরা তাদের বাবার মতো, ওরা আমাদের সন্তানের মতো। ওরাও তো, আমরা যদি সহনশীল না হইতাম, আমরা যদি পুলিশের মতো আগ্রাসী ভূমিকা পালন করতাম, আজকে সারা দেশে আছে আগুন জ্বলত। কিন্তু আমরা সেইভাবে আমরা যাই না, আমরা শান্তিপূর্ণভাবে আছি, এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাবো দাবি আদায় না হওয়া পর্যন্ত। সরকার যদি আমাদেরকে গুলি করে মেরেও ফেলে, তো আমরা আগ্রাসী ভূমিকা আমরা যাবো না। তো আমরা ধিক্কার জানাই এই পুলিশ বাহিনীকে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যে তার পেট্রো বাহিনীতে আমাদের এই নিরীহ শিক্ষকদের উপরে এভাবে হামলা করছে। তাই এইসব হামলা করে আমাদের দাবি কোনোদিন, মানে আমাদের দাবি দেওয়া থেকেই এক বিন্দু পরিমাণ আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তা আপনারা তো সরকারের কাছে অনেক দাবি দেওয়া উত্থাপন করছেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে,
তো আপনার কি মনে হয় যে সরকার আপনাদের দাবি দেওয়াগুলো বুঝতে পারতেছেন এবং সেভাবেই তারা গুরুত্ব সহকারে নিচ্ছেন? আপনার কি মনে হয়? আমি তো মনে করি সরকার আমাদের দাবি সম্পূর্ণ তারা মানে তাদের নলেজে আছে, এবং কি তারা এটা বিশেষ করে আমি বুঝি না যে বর্তমান যে গভর্নমেন্ট বা উপদেষ্টা যারা আছেন তারা কি কারো বায়াস হয়েছে, না এটা কি ওনারা কি ওনাদের কথাই চলে না অন্য কারো কথা চলে? কারণ এই যে আমাদের দাবিটা এটা অনেক আগেই আমাদের সাবেক যে শিক্ষা উপদেষ্টা ছিল, বর্তমান যে প্ল্যান উপদেষ্টা, উনি আমাদেরকে এটা দাবি বলছে যে ঠিক আছে আপনাদের এটা আমরা মেনে নিলাম। এবং ওই মানে আমাদের 13 আগস্টের যে আমাদের যে আন্দোলন ছিল, মহাসভা ছিল আমাদের প্রেস ক্লাবে, তখন আমরা ওইটা ওনার কথার উপরে ভিত্তি করে কিন্তু আমরা আন্দোলন স্থগিত করে আমরা বলে দিয়েছি। এটা তো আমাদের সিদ্ধান্ত জিনিসটা, আমরা নতুন করে আমরা চাচ্ছি না। নতুন করে চাইলে তো আমরা এক দফা যাবো আমাদের জাতীয়করণ, কিন্তু আমাদের সিদ্ধান্ত জিনিসটা যারা গভর্নমেন্ট আমাদেরকে সম্মতি দিচ্ছে, দেওয়ার পরে আমরা ওইটাই আমরা চাচ্ছি, আমরা বেশি চাচ্ছি না সেটা। আচ্ছা স্যার, আপনি মাঝে কিন্তু একটা কথা বলছেন যে আসলে সরকার কি অন্য কারো দ্বারা বায়াস্ট হচ্ছে কিনা। আসলে এই ধরনের কোনো মানে বায়াস্টের কথা বললেন, আপনার কি মনে হয় যে আসলে বায়াস্ট করার মতো কেউ সরকারকে উস্কানি দিচ্ছে কিংবা কেউ সরকারকে পিছু টেনে ধরছে, এরকম মানে আপনার কি মনে হয় কিনা, কেউ আছে কিনা? আমার তো এরকম মনে হচ্ছে, কারণ হচ্ছে কি আমরা বিগত সরকারের আমলে আমাদের অনেক আন্দোলন হয়েছে, প্রেস ক্লাবে আমরা আন্দোলন হয়েছি, এবং আমার এই আন্দোলনগুলোকে বানচাল করার জন্য অনেক নাটক করা হয়েছে। আমাদের দাবি দেওয়া দিচ্ছে সাবেক যে শিক্ষামন্ত্রী দীপমণি নফেল, ওনাদেরকে আমাদের সম্বন্ধে ভুল বুঝাইয়া আমাদেরকে চল ছাত্রী করে আমাদেরকে মানে দাবি আমাদের যে আন্দোলনকে তারা দুলিশাত করছে। ঠিক এখনো সরকার হয়তোবা আমাদের যে ধারণা সরকারের সদিচ্ছা আছে, হয়তোবা এমন কেউ আছে যে তারা চাচ্ছে যে এই মুহূর্তে জন্য আমাদের দাবি দেওয়া আদায় না হয়। এবং কি আমি বুঝি না কিছু সংগঠন আছে তারা মনে করতেছে যে আমরাই আইসে সব দিব, এখন যদি সবটা দেয় তা আমাদের চাওয়া কি? তো আমার মনে হয় ওই সংগঠনে আমরা আজকে আপনি দেখছেন ওই সংগঠনের কিছু লোক যারা শিক্ষক না, শিক্ষক নেতা হয়ে বসে আছেন, ওরাই আমরা মনে করি ওরাই আমাদের এই দাবি দেওয়া মানে আদায়ের মানে মূল প্রতিবন্ধকতা। কারণ যে জায়গায় সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক আজকে একাত্মতা পোষণ করিয়া সবাই আজকে আমাদের শহীদ মিনারে চলে আসছে, একমাত্র ওরাই আসে নাই। তার মানে আমার তো মনে হয় মানে উপদেষ্টা থেকে ওনারা বায়াস করতেছে, এবং ওনাদের দাপটে ওনাদের ভয়েই হয়তো ওনারা কিছু করতেছে। স্যার যদি একটু ক্লিয়ার করে বলতে চান আসলে ওরা কারা, একটু ক্লিয়ার ওরা কারা এটা তো আপনারা মিডিয়ার মাধ্যমেই জানতে পারছেন। আমরা ফিল্ডে আন্দোলন করতেছি, আমরা 6টা সংগঠন আমরা ফিল্ডে আন্দোলন করতেছি। আপনার কাছে কি এমন কোনো নাম আছে কিংবা এমন কোনো বক্তব্য আছে যে বক্তব্যের কারণে আপনি আজকে কথা বলতে পারতেন? হ্যাঁ, আমরা এর মধ্যে প্রমাণ আছে বলে আমি একটা কথা বলছি। আমরা আন্দোলন করতেছি এবং আমরা চাচ্ছিলাম যে মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি আমাদের সাথে সবসময় বসবে, অথবা উনি আমাদের শহীদ মিনারে আসবে। কিন্তু আমাদের উপরে পুলিশি হামলা হওয়ার পরেও উনি একটা বিবৃতির মধ্যে দেয় নাই। এই পুলিশি এত নেককার ঘটনা ঘটলে আমরা চাচ্ছিলাম যে ওনার পক্ষ থেকে একটা বিবৃতি আসে বা একটা দিকে নেককার করা হলো, তা না করে উনি আমাদের সাথে না বসে উনি একটা সংগঠনের লোকের সাথে যারা আমাদের সাথে আসে নাই তাদের সাথে বসে উনি দরদাম করে উনি বিপুল করে উনি আমাদেরকে আজকে আমাদের একজন ওই সংগঠনটার নাম কি? ওই সংগঠনের নাম হলো শিক্ষক কর্মচারী ঐক্য, যেটার মানে সভাপতি হলো অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। উনি কিন্তু এখন শিক্ষক না, উনি 2015 সালে উনি রিটায়ার করছেন। যে ব্যক্তি রিটায়ার করছেন উনি কেন বুঝি আমি 20 টাকা পাইলাম কি পাইলাম এটা তো ওনার কিছু আসা যায় না। আজকে যদি উনি কর্মরত থাকতো তাহলে এনের এটা বাতা উনিও পাইতো, যেহেতু ওনার কিছু আসে যায় না এনে আসতো, এবং উনি এটার মূল বায়াস করতেছেন। আজকে শিক্ষা উপদেষ্টা ওনার সাথে মিটিং করে দরদাম করে পরে আমাদেরকে ডাকছে, কিন্তু পরে যা বুঝলাম এটা সম্পূর্ণ আয়স। এবং কি যখনই মন্ত্রী পর্যায়ে বা উপদেষ্টা পর্যায়ে কোনো প্রেস ব্রিফিং করবে তখনই এখন উপদেষ্টার লোকগুলো সরকারি লোকগুলো থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম ওই সংগঠনের যিনি সাধারণ সম্পাদক জাকির শাহ উনি তার পিছনে দাঁড়া, যেহেতু উনি দাঁড়ানো আছে তার মানে ওনাদেরকে সেই বায়াস করে এই আমাদেরকে আন্দোলনটা বাতিল করার জন্য ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য উনি এই কাজটা করছে। শুধু তাই না, কালকে উনি একটা সামনে সম্মেলন করছে, সামনে সম্মেলন করে উনি বলতেছে এই যা আছে সবাই নাকি আওয়ামী লীগের লোক, সবাই নাকি দূষক। আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করলাম, আমরা যারা আন্দোলন করতেছি উনি একজন লোক বাড়িতে দেখো যে এই লোকটা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের কোনো পদে আছে,
তো এইসব মিথ্যা অভাব দিয়ে এর আগেও যেন আমাদের আন্দোলনকে ভাঙচুর করেছে, ঠিক এক একনে করেছে। তবে ওনাদেরকে বাংলার 6 লক্ষ শিক্ষক ওনাদেরকে আজকে বয়কট করছে। শুধু শিক্ষক না, এই 6 লক্ষ শিক্ষকের সাথে 6 লক্ষ শিক্ষক পরিবার আছে, আর এই শিক্ষকদের সাথে পুরা ছাত্র আছে, এই ছাত্রদের পরিবার আছে, মানে পুরা শিক্ষা সমাজ আজকে ওনাদেরকে বয়কট করছে। আমরা তো অনেকের কাছে শুনতে পাচ্ছি যে আসলে এই শিক্ষকদের জন্য শিক্ষকরা 3 দফা দাবির মাধ্যমে যে মানে যদি দাবি আদায় হয়, শিক্ষকদের এই 3 দফা দাবি যদি আদায় হয়, তাহলে যে পরিমাণ বাজেট বেড়ে যাবে, শিক্ষকদের জন্য যে বরাদ্দটা বেড়ে যাবে, এই বরাদ্দ বহন করার মতো ক্ষমতা সরকারের নেই, এরকম বক্তব্য কিন্তু আসছে কারোর মুখ থেকে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি এই যে বলছেন যে এই বরাদ্দ নিয়ে, আমাদের গরিব দেশ, আমরা গরিব দেশ, এই দেশে যদি শত কোটি টাকা খরচ করে, হাজার কোটি টাকা খরচ করে যদি আপনি অস্ত্র কিনতে পারেন, অস্ত্র কিনবেন কিছু না আমাকে মারার জন্য, আপনি বিমান কিনতে পারেন, আপনার এই কি বলে এই প্রশিক্ষণের নামে বা উন্নয়নের নামে, হ্যাঁ, ভুয়া প্রকল্পের নামে আপনি হাজার হাজার কোটি টাকা মানে লোবাদ করতে পারেন। এই ইয়েতে আপনাদের ওই দেশের আমাদের বাজারে ঘাটতি হয় না, ক্ষতি হয় না। আর জাতি গড়ার কারিগর শিক্ষক তাদের জাস্ট খালি মানে ডাল ভাত খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য 3,000 3,500 কোটি টাকার, এই 8 লক্ষ কোটি টাকা বাজারের ভিতরে 3,000 কোটি টাকা আপনার একটা খরচ হবে, এতে বাজারে ঘাটতি পড়ে যাবে। এগুলো তো হাস্যকর কথা, এগুলো তো হাস্যকর কথা। আপনি এক কাজ করেন, আপনি একটা বিমান কম কিনেন, আপনি যুদ্ধ বিমান একটা বিমান কম কিনে এগুলো আমাদের কাছে দেন। এই আপনার যে টাকাগুলো আমাদের বিদেশে পাচার হয়েছে, এখনো যারা লুট করে নিতে আছে, ওদিকে আপনি করে নিয়ে আসেন, ওই থেকে এই লুটে কিছু টাকা আমাদেরকে দেন। সুতরাং এগুলো হলো আয়স করা। এই যে মানে আমাদের বেসরকারি শিক্ষকদের শিক্ষকদের কিছু দিতে গেলে সরকারের কোষাগার খালি হয়ে যায়। আর যখন আপনি বিলাসিতা করবেন তখন কোষাগার খালি হয় না। ওনারা সচিবালয়ে ফল ফ্রুটস খায়া বা মানে যেটাকে খরচ করে, এই টাকা আমাদের লাগবে না, এই আমাদের শিক্ষকের দাবি করতে। সুতরাং এইগুলা জাস্ট মিডিয়ার সামনে বলা, আর আমাদেরকে মানে এই যে একটা আমাদের অবমূল্যায়ন, এই যে কথা বলছেন যে অবমূল্যায়ন, এই একটা অবমূল্যায়ন। আমাদের অল্প কিছু টাকা দিতে গেলে এই জায়গায় বাজার ফিরে দেখা। কিন্তু যখন আপনি সব বাহিনীতে আপনি দেখেন, আপনি সামরিক বাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, হ্যাঁ, সব জায়গায় যখন আপনি টাকা ইনভেস্ট করেন তখন বাজার করে না। এখন শিক্ষক ক্ষেত্রে আসলেই আপনাদের যত মানে টান পড়ে আর কি। এইগুলো জাতি আর খাবে না। জাতি অনেক প্রতারিত হয়েছে এই বৈষম্যর কারণে। আজকে আমাদের 5ই আগস্ট হয়েছে, এবং বিগত ব্রিটিশ সরকার এই বৈষম্য করার কারণে আজকে তার দেশ থেকে পলাইতে বাধ্য হয়েছে। সুতরাং আমি অনুরোধ করবো আমাদের মাননীয় যারা উপদেষ্টা পরিষদ আছেন তাদেরকে মানে অনুরোধ করবো, আপনারা আমাদের 5 বোঝেন, জনগণের 5 বোঝেন, শিক্ষকদের 5 বোঝেন, যারা যদি আমাদের দাবি যৌক্তিক হয়, তা অনুরোধ করবো যে আপনারা আমাদের দাবিটা মেনে নেন, এবং আমরা ক্লাসে দিতে চাই, আমাদেরকে আপনারা ক্লাসে ব্যবস্থা করেন। আচ্ছা, যদি আপনাদের এই দাবি সরকার মেনে না নেয়, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে বলে মনে করছেন? আমাদের দাবি যদি মেনে নেওয়া নেয়, আমরা যতদিন দাবি মেনে না নেব ততদিন বলতে আমরা আছি, শহীদ মিনার আছি, আমরা প্রয়োজনে আমরা অন্বেষণে যাবো। আপনার কি 1 দফা দাবি নিয়ে সামনে এগোনোর সম্ভাবনা আছে? হ্যাঁ, আমরা এরপরে যদি আমাদের দাবি মানে না হয়, তাহলে আমরা 1 দফার দিকে আমরা যাবো। আমরা 1 দফা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছেন না? না, আমরা এখন পর্যন্ত আমরা তাদেরকে আমরা এখন পর্যন্ত আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দিকে আমরা তাকাই আছি। আমরা জানি যে এই বর্তমান যে অত্র শিক্ষা উপদেষ্টা, তার দ্বারা আমাদের এই দাবি, কারণ আজকে উনি আমাদের সাথে যে বিহেভ করছে, আমরা তো ওনাদের মেহমান ছিলাম ওনার মন্ত্রণালয়ে, উনি আমাদের সাথে ঠিকমতো কথা না বলেই উনি চলে গেছে। তা আমরা ধরে নিলাম যে ওনার দ্বারা আজকে আমাদের এই দাবি মানে পূরণ হবে না। এক কথা আমাদের মূল অভিভাবক মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাদিকে আমরা তাকাই আছি। এক কথা উনি আমাদের দরদ বুঝি, কারণ উনি মানে নোবেল পাওয়া একজন ব্যক্তি, এবং শান্তি এক কথা উনিই চান, এবং আমরা ওনার কাছেই আমরা এটার মূল মানে সমাধান না পাবো ইনশাআল্লাহ বলে আশা করি। স্যার, আপনি তো সরাসরি ফিল্ডে ছিলেন, আন্দোলনে একেবারে আপনি ওখানে কয়েকদিন তো অবস্থানও করেছেন।
তো এখানে যারা আসছিলেন এবং আরও ঢাকার বাইরেও তো বিভিন্নভাবে আন্দোলন করছে, তা আপনার কি মনে হয় যে এখনকার আন্দোলনটা, বর্তমানে যে আন্দোলন, এই আন্দোলনটা কতটুকুন শক্তিশালী এবং ঐক্যবদ্ধতার মধ্যে আছে আর কি? আপনি তো জানেন বিগত যত আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে কোনো না কোনো দলের ছত্রছায়ায় বা কোনো না কোনো কি বলে ছাত্র দেখাইছে, কিন্তু এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে এবং শিক্ষকদের মানে নিজ থেকেই মানে অন্তর থেকে তারা চলে আসে এবং এত জমায়েত এত পার্টিসিপেট এর আগে কোনো শিক্ষক সংগঠন আন্দোলন করতে পারে না। দেখেন আমরা এর আগে যে যারা শিক্ষক জমায়েত করছে লক্ষ লক্ষ টাকা তারা কি বাণিজ্য করছে, হ্যাঁ, এবং এটাকে পুঁজি করে অনেক কিছু করছে, কিন্তু আমাদের যে আন্দোলনটা আমাদের কিন্তু এখানে এখানে কোনো খরচ নাই। জাস্ট খালি আমরা একটা মাইক যারা দিই, এই মাইকটা আমরা প্রতিদিন আমরা আর 1800 টাকা খরচ, আর আমার টিচাররা এসে শুধু এই নিজে খাই নিয়ে থাকে এবং কি এটা এমনভাবে দাঁড়ানোর মতো আগাচ্ছে, মানে আমরা কিন্তু কাউকে এইভাবে মানে জোর করে আনি নাই, তারা নিজেরাই বাস রিজার্ভ করে আমাদেরকে তারা আন্দোলনে শরীর দিচ্ছে এবং কি এটা এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান থেকে টিচাররা দল বলে এদিকে না আসে, এর আগে এরকম হয় নাই। সুতরাং এটা আরও যদি গভর্নমেন্ট যদি এটাকে না বোঝে এটা আরও দামের দিকে আগাবে এবং এটার যে মানে এটার যে শেষ পরিণতি কী হবে এটা মানে এই মুহূর্তে আমরা বলতে পারছি, তো খারাপ পরিণতি হবে যদি আমাদের দাবিটা যুগযুক্তি পর্যায়ে মানে সময়ের আগেই যদি আমাদের দাবিটা না নেওয়া হয় আর কি। তার মানে আপনাদের আন্দোলনটা এখন খুবই ঐক্যবদ্ধ। হ্যাঁ, আমরা এটা পুরো এর আগে আমার এত ঐক্য কেউ হচ্ছিল না। তার মানে কি আপনার যে এর আগের যে আন্দোলনগুলো হয়েছে এই সরকার আসার পরেও তো আন্দোলন হয়েছে আরো একবার, এবং তখনকার আন্দোলনটা ব্যর্থ হয়েছে। তখনকার আন্দোলনটা ব্যর্থ হওয়ার কারণ কি এই ঐক্যবদ্ধতার ঘাটতি ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? না, আমাদের আন্দোলন ব্যর্থ হয় নাই। এর আন্দোলন হয়েছে যে আমরা পাইছি বলতে আমরা আগে তো আমরা আন্দোলন করার পর 25% বোনাস পেতাম, আমরা আমাদের বেসিকে 25% পেতাম বোনাস পেতাম, কিন্তু আমরা আন্দোলন করার কারণেই কিন্তু আমাদের বোনাসটা তারা বলছে আমরা 25% থেকে 50% উন্নত করছে। কিন্তু আমাদের এই বাড়ি ভাড়া এবং আদার্স যেগুলো আমরা বলি শিক্ষা, তারা বলছে এটা আমরা পর্যায়ক্রমে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা আগে সাবেক যে ওয়াহিদুল মাহমুদ উনি বলছে আমি এটা আমার সময় থেকে পর্যায়ক্রমে আমি আস্তে আস্তে দেওয়া যাবো, তো ওনার আশ্বাসে কিন্তু আমরা আন্দোলন আগে আমরা স্থগিত করছি, কিন্তু আমাদের আন্দোলন ব্যর্থ হয় না, আমরা আগে একটা পাইছি, হ্যাঁ, ব্যর্থ হয় না। আচ্ছা, কিন্তু অনেকেই বলতে শোনা যাচ্ছে যে এখন যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনটা মূলত আওয়ামী লীগের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দা ফেলানোর জন্য আন্দোলন করতেছে। কারণ ইতিপূর্বে তো যে সরকার ছিল তখন তো এত আন্দোলন করে নাই তারা, এখন কেন এসে এই অন্তর্বর্তী সরকারের সময় এসে এত আন্দোলন করছে? তার মানে কি আসলে অন্তর্বর্তী সরকারকে বেকায়দা ফেলানোর জন্য আন্দোলন নাকি আসলে প্রকৃতপক্ষে দাবি আদায়ের জন্য আন্দোলন? এটা কিন্তু একটা প্রশ্ন জনমনে কিন্তু ঘুরপাক খাচ্ছে আর কি। না, সরকারকে আমরা তো একটা সরকারের অংশ, আমরা তো সরকারি বেতন খাই, আর সরকারের একটা পার্ট তো আমরা তো সরকারের সহযোগী, আমরা তো সরকারের বিরোধী না। আমরা জাস্ট আমাদের যে ন্যূনতম দাবি এটা তো আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা বলছেন যে শিক্ষকদেরকে বোকা রেখে শিক্ষকদেরকে না খেয়ে পেটে ভাত না দিয়ে সেই মানে ভালো শিক্ষা আশা করা যায় না। আগে সেই শিক্ষকদেরকে আগে তাদের মর্যাদা দিতে হবে, এটা তো অর্থ উপদেষ্টা ওনার নিজের মুখের কথা, আমাদের মাননীয় প্রাণ উপদেষ্টা উনিও একই কথা বলছে। তা এটা ওনাদের মানে কথাটাই আমরা বলতেছি, আমরা আমাদের দাবি আমরা পেশ করছি। আমরা যদি বেকাদাই বলতাম তাহলে আমরা বলতাম সরকারি শিক্ষকদের নিয়েই আমাদেরকে দেন, যেমন ওরা 45% বাড়ি বাড়তো আমরা এটাই চাইতাম, কিন্তু আমরা তো সরকারের তাদের যে মানে তাদের যে সক্ষমতা আছে এটার উপর ভিত্তি করে আমরা 25% চাইছি, তাহলে আমরা পুরোটাই চাইতাম। সুতরাং আমরা সরকারের পার্ট, আমরা সরকারের অংশ, আমরা তাদের সহযোগী, আমরা তাদের বেকারে ফেলার জন্য আসে না, এবং তারা যেন কোনো বিপদে না পড়ে এই জন্য যদি বিপদে পড়তো তাহলে যদি আমরা এই প্ল্যানেই থাকতো। বেকায়দা মানে হচ্ছে আসলে অনেকে বলছেন যে এটা মূলত আসলে অন্তর্বর্তী সরকারকে ফেলাই দেওয়ার জন্য তাকে একটা করাতে। না, ইতিপূর্বে পতিত সরকার যেটা বর্তমানে ভারতে করা রয়েছে, তারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আসছে। এটা সেই রূপেরই একটা অংশ কিনা এটা কিন্তু অনেকে মনে করছে না। না, আপনি দেখেন যদি আমরা এরকম প্ল্যানেই থাকতো, পুলিশ আমাদেরকে এত মারপিট করার কারণেও
আমরা কি কারো হাতে এক লাঠি দেখছেন? আমাদের কোনো কোনো টিচার ব্যারিকেড ভাঙছে? ভাঙে নাই। পুলিশের গায়ে আঘাত করছে? আঘাত করে নাই। আমরা একটা পুলিশের গায়েও আমরা হাত দিই না, ওরা আমাদেরকে মারছে। আর আমরা যদি ওই প্ল্যান থাকতো, আমরা যদি ওইরকম চিন্তা থাকতো আগে, তাহলে তো আমরা ওদের উপরে মেসাকার করতাম, আমরা গাড়ি বাড়ি সব ভাঙতাম, পুলিশের অ্যাটাক করতাম, আজকে পুলিশে কিছু আহত হইতো, কিছু হয় নাই তো। সুতরাং আমরা বলছি যে আমরা প্রয়োজনে মায়ের খাবো, প্রয়োজনে এদিকে আমরা আরও রক্তাক্ত করছি, আরও রক্তাক্ত করো, কিন্তু আমরা আমাদের অধিকারটুকু আমরা শান্তিপূর্ণভাবেই গভর্নমেন্টকে বুঝাই আমরা আদায় করবো। কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে আমরা কিছু করতে আমরা এই মুহূর্তে আমরা এমন অধিক নাই, আমরা এমন করতে রাজি না। আমরা চাচ্ছি আমাদের অধিকারটুকু। আপনি কি স্যার আপনাদের এই আন্দোলনটাকে শুধু কি শিক্ষকদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন, নাকি এর সাথে আন্দোলন থেকেও জড়ানোর চিন্তা ভাবনা আছে? আমরা তো জড়াই না, অলরেডি মানে জড়াই গেছে, কারণ আমরা তো শিক্ষক, আমার ছাত্র আছে। কারণ আমার তখন যখন দেখে যে তার শিক্ষক যখন রাস্তায়, তখন তো অটোমেটিকলি ছাত্র চলে আসে। আপনারা দেখছেন ঢাকা ভার্সিটির ছাত্ররা আজকে আমাদের সাথে একাত্তর বছর তা চলে আসে, এবং ঢাকা কলেজের ছাত্র, ওরা ছাত্রছাত্রী সবাই দল মত নির্বিশেষে ওরা মিছিল নিয়ে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, এবং সারা বাংলাদেশের সকল ছাত্ররা তাদের স্কুলের সামনে আমাদের সাথে একাত্তর বছর তাদের ক্লাস বর্জন করে তারা মানবন্ধ করছে। সুতরাং এটা অটোমেটিকলি ওরা আমাদের সাথে চলে আসছে। ছাত্রের সাথে তার যে গার্জিয়ান, ওরাও চলে আসছে, কারণ গার্জিয়ানরা দেখতেছে যে আমার ছেলের শিক্ষক, সে যদি তার পেটে ভাত না থাকে, তো কীভাবে সে আমার ছাত্রকে পড়াবে। সুতরাং এটা মানে এই আমার বলতে কোনো লাগে যে বলার প্রয়োজন লাগে না, এটা অটোমেটিকলি সবাই আমাদের কাছে এটা দাবিতে আজকে পরিণত হয়েছে। এটাই তো কারণ, একজন শিক্ষক সে ইনকাম করে শুধু নিজেই তো খায় না, তার ভাই খায়, তার বোন খায়, তার পরিবারের ছেলে মেয়ে খায়, বাপে খায়, মায়ে খায়, তারা সামনে একজন শিক্ষকের সাথে তো আরো সাধারণ অনেক কজন জড়িত থাকে, একটা পরিবারের একটা সমাজের অনেকে জড়িত থাকে আর কি। সেই হিসেবে আপনাদের আন্দোলনের সাথে আরো সাধারণ মানুষকে আন্দোলনে ইনভলভ করার জন্য আপনাদের প্রচেষ্টা আছে। মানে প্রচেষ্টা বলতে আমরা ওনাদেরকে বলি না যে আসেন, ওনারা অটোমেটিক চলে আসছে। এবং কি আপনি তো দেখছেন সকল আপনার রাজনৈতিক দল, যেমন এনসিপি, এই এনসিপি তো তাদের পূর্ণাঙ্গ একটা টিম, হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আমাদের প্রথম দিনই তারা আমাদের সাথে সংগতি প্রকাশ করছে এবং গেছে কথা বলছে। বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, উনিও আমাদের সাথে আন্দোলনে শহীদ মিনার এলাকা প্রবেশ করছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ভাই, উনিও গেছেন। এবার ইসলামী আন্দোলনের আশরাফ আকাকন্দ সাহেব, উনিও গেছেন। খেলাফত মোহাম্মদ, উনি আসলেন। আপনার এবি পার্টি মিস্টার ফুয়াদ, পরে আপনার অনেকগুলো পার্টি, মানে যেগুলো আমি মানে সবাই চলে আসে, সবাই একাত্তর। সুতরাং শুধু একমাত্র আসে নাই যারা আমাদের এই আন্দোলনটাকে বাতিল করতে চায়, ওনারাই মানে শুধু আসে নাই। মানে তারা কারা এখন এটা তো জানি, তারা বলতে এখন আমাদের বিএনপির পক্ষ থেকে এখন বলতে আমাদের কোনো প্রতিনিধি আসে নাই, আসে নাই। এবং কি আমি আসেন নাই, এমনকি তারা তাদের একজন প্রতিনিধি যেমন অধ্যক্ষ সেলিম ভুইয়া, যিনি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি, তিনি এটা বিরোধিতাও করতেছেন। তিনি তো বিএনপির হ্যাঁ, উনি তো বর্তমান মনে হয় বিএনপি সাংগঠনিক সমিতি প্রসঙ্গত। তো আমি তো বিএনপির যে একটা জনপ্রিয় দল, আমি তো মনে করি আমাদের শিক্ষকদের সাথে এই একাত্তা ঘোষণা সকল দল চলে আসে। আর বিএনপি হয়তোবা ওনাদেরকে হাইকমান্ডের লোকদেরকে এই পরিবর্তিত শিক্ষক, অপ্রবত শিক্ষক, উনি হয়তো ওনাদেরকে ভুল বুঝাইছে। নাহলে আমার মনে হয় ওনারাও আসতো। উনি হয়তো ওনাদেরকে ভুল বুঝাইছে, ভুল বোঝানোর কারণে আজকে ওনারা আসে নাই। তা আমি বিএনপি হাইকমান্ড ওনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ক্ষতি, এইসব কিছু লোকের মাধ্যমে আজকে দলের আজকে ক্ষতি, এবং কি আপনাদের কি আজকে সাধারণ শিক্ষক বা শিক্ষক সমাজ আপনাদেরকে আজকে মানে নেগেটিভভাবে আজকে এবং ওনাদের কোনো মনে আজকে দেখতেছে। তো এটা আপনাদেরও, আমি মনে করি এই দাবিটা আপনাদেরও আমাদের সাথে একাত্ম হওয়া উচিত। এবং কি আপনারা যেমন আজকে আমি শুনলাম যে মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব, উনি বলছে আমরা ক্ষমতায় আসলে আমাদেরকে জাতীয়করণ করবেন, এটা আমরা স্বাগত জানাই। কিন্তু স্যার আমি আপনাদেরকে বলবো, জাতীয়করণ তো অনেক বড় অঙ্কের টাকার প্রয়োজন। আমরা তো অনলি 20 জাতীয়করণ মানে সরকারি নিয়ে আমরা পাবো, এটা অনেক বড় অঙ্কের টাকা। আমরা অল্প একটা টাকা পাইছি, টাকা চাচ্ছি, এই টাকার সাথে আপনারা একাত্ম ঘোষণা করেন।
যে পরে আপনারা জাতীয়করণ করেন। তা আমি আশা করব আপনারাও আমাদের সাথে একাত্ম ঘোষণা করেন এবং আমাদের টিচারদের পাস আপনারা বুঝেন এবং আপনারা এই যে অযোগ্য শিক্ষক নেতৃত্ব দ্বারা বায়াস না আনা হয়ে আপনারা সৎ এবং ভালো শিক্ষক যারা আছে ওনাদের কথা শুনেন, আসে আমাদের সাথে একাত্ম ঘোষণা করেন এবং কি এটা দলের জন্য এবং দেশের জন্য জাতির জন্য খুব মঙ্গল বলে আমি আশা করি হবে। স্যার, আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে। আপনার সর্বশেষ আপনার থেকে যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে এই আন্দোলন উপলক্ষে তরুণ সমাজের প্রতি আপনার কিছু বলার আছে কিনা, আপনার আহ্বান আছে কিনা? এই আন্দোলন আসলে আমাদের যে এই মানে বর্তমান যে আমাদের গভর্নমেন্ট বর্তমান তার তো আজকে আমাদের এই তরুণ সমাজের আন্দোলনের প্রকাশন। তা আমি তরুণ সমাজদেরকে বলবো যে ছাত্র সমাজ যারা তরুণ সমাজ আছে আমি তাদেরকে বলবো যে তারা আজকে আমাদের সাথে যেভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং তাদেরকে আমাদের সমর্থন দিচ্ছে, আমরা তাদেরকে আমাদের জোটের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমি তাদেরকে বলবো যে তারা যেন আমাদের সাথে শান্তিপূর্ণভাবে আমাদের সাথে সমর্থন দেয়, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা এটা কেন্দ্র করে যেন ওনারা না করেন এবং তারা এমন পর্যন্ত যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন আমরা আশা করি তারা এটাই দিয়ে দেবে এবং দাবি আগ পর্যন্ত যেন তারা আমাদের সাথে থাকে এবং তাদেরকে আমরা এই জোটের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই এবং তাদের জন্য আমরা মঙ্গল কামনা করি। আর আমরাও এই মানে দেশবাসীর কাছে বিশেষ করে আমাদের যে নেতৃবৃন্দগুলো আছেন, আমাদের অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ স্যার এবং আমাদের আহ্বায়ক মাইনুদ্দিন স্যার, আমাদের দুটো নতুন নেতা আবু তালেব সুহাগ স্যার, আমাদের আবুল বাশার সাহেব, এরপরে আমাদের তালেব সাহেব, এরপরে আমাদের আশিফুদ্দিন হানিফ, রাশেদ মিশরফ, যারা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনটাকে নিয়ে আসছেন এবং কে না কে বা ফ্যামিলির অনেক দূরে রেখে আসছেন। আমি সবারই মানে আপনাদের সবার কাছে আমাদের সকলের জন্য দোয়া চাচ্ছি, আমরা যেন এই সাধারণ অবহেলিত বঞ্চিত শিক্ষকদের যে ন্যূনতম ন্যায্য দাবিটুকু আমরা আদায় করতে পারি এবং সমস্ত শিক্ষকের পরিবার যেন একটু হাসি পড়াইতে পারি। এই জন্য আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমেও আমি আপনাদেরকে মানে আপনাদের সহায়তা চাচ্ছি এবং আপনারাও আমাদের এই দাবিগুলোকে মানে পজিটিভলি যেন আপনারা প্রচার করেন। এই জন্য আপনাদের কাছে আমি বিশেষভাবে মানে বিভিন্ন অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে চলমান বিশ্বের সোজা কথা অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি মতিন তালুকদার।